হাই এভরিওয়ান, দিস ইজ মোর সালিম। আজকে ডব্লিউবিসিএস এক্সাম যে আমাদের সামনে আসছে 14 তারিখ হওয়ার সম্ভাবনা আছে, কিংবা 21 তারিখ হবে, 14 তারিখ ধরে এগোতে হবে আমাদের। তো এই এক্সামের প্রিলিমস কীভাবে কোয়ালিফাই করা যায়, মানে টার্গেটিং করে কীভাবে পড়া যায়, সেই নিয়ে একটু আলোচনা করব। মোটামুটি আমাদের হাতে আর 45 ডেজ আছে। এই 45 ডেজ প্ল্যানিং করতে দেখো, এই 45 ডেজে কেউ হঠাৎ করে নতুন যারা ভাবছে কি করে নেবো, কোনোদিন কিছু পড়েনি হঠাৎ করে হয়ে যাবে, সেটা হবে না। এটা একমাত্র যারা হয়তো 5-6 মাস পড়ে রেখেছে তাদের ক্ষেত্রেই মানে প্রযোজ্য হবে। ফার্স্ট অফ অল তাদের ক্ষেত্রেই হবে এখানে, যাদের মানে সিলেবাস একবার শেষ হয়েছে, অ্যাটলিস্ট একবার সিলেবাস শেষ হতে হবে, নাহলে কিন্তু মুশকিল। এটা তোমার কোনো ম্যাথ নয়, জিআই নয়, কিংবা ইংলিশও নয় যে তুমি 1.5 মাস খুব পড়ে নিলে, হাই করে মানে ম্যাথ জিআই প্র্যাকটিস করে নিলে যে বেরিয়ে যাবে, সেটা নয়। কিন্তু এখানে জিকে জিএস আছে, মানে সিলেবাস লিমিটলেস যেটা বলতে গেলে। এখানে তোমাকে প্ল্যানিং করে আগে থেকে আসতে হবে, কি 1.5-2 মাসে কিন্তু হয় না এখানে। আগে থেকে যারা পড়ে গেছে, এবার এই 1.5-2 মাস কীভাবে কাজে লাগালে তুমি মানে ম্যাক্সিমাম মানে আউটপুট দিতে পারো, সে নিয়ে একটু ডিসকাস করবো এখানে। ফার্স্ট অফ অল দেখো, এখানে এখন তোমাকে প্রত্যেক দিন, এই যে 45 দিন আছে, 45 ডেজ আছে, এখানে তোমার প্রত্যেক দিন কিন্তু একটা করে মক টেস্ট লাগাতে হবে। শুধু মক টেস্ট লাগালে হবে না, প্রত্যেকটা মক টেস্টকে তোমার রিভিশন দিতে হবে, কেউ বলছে অ্যানালাইসিস করতে হবে। তুমি যদি মক টেস্ট যদি এমনি টাইম ধরেও না দাও, কেন টাইমের এখানে অসুবিধা নেই, তুমি ডিরেক্টলি করো, কি বলছে প্রত্যেকটা মক টেস্টকে অ্যানালাইসিস করো, কোন কোশ্চেনটা পাচ্ছ, কোনটা পাচ্ছ না, কেন হচ্ছে না, কোথা থেকে কোশ্চেনের পরিমাণ বেশি আসছে, কোন জায়গাতে মিস হচ্ছে। দেখো, কিছু টেস্টে যেগুলো পাবে আননেসেসারি কোশ্চেন, ওই সবগুলো তুমি একবার দেখে রেখে দাও, শুধু ওইগুলোরে মাথায় ব্যথা করার দরকার নেই। আর যেগুলো মানে তোমার ধরো পড়ার মধ্যে আসছে কিন্তু মিস হয়ে যাচ্ছে, কিংবা সিলি মিস্টেক হচ্ছে, সেটা তোমাকে দূর করতে হবে। আর মক টেস্ট দেওয়ার মেন কারণ হলো ওটাই, কি যেগুলো আমার স্টাডি করা আছে সেগুলো থেকেও যদি ভুল বেরিয়ে যায়, তাহলে কিন্তু তোমাকে ওই পরীক্ষায় কিন্তু হিউজ লস হয়ে যাবে ওখানে, বুঝতে পেরেছো? এটাকে তোমাকে দূর করার জন্য অ্যানালাইসিস করতে হবে এবং দেখতে হবে কেন ভুল হচ্ছে। তার জন্য তোমাকে বারে বারে রিভিশন দিতে হবে। দেখো, মক টেস্ট যখন দিতে যাবে, দেখবে কিছু জিনিস তুমি জানা জিনিস ভুলে গেছো। এই ভুলে যাওয়া জিনিসটাকে ওভারকাম করার জন্য হচ্ছে রিভিশন। যেহেতু একবার তুমি সিলেবাস শেষ করে রেখেছো, এবার যখন টেস্ট দিতে বসলে, টেস্ট দেওয়ার পর দেখছো এই জায়গাটাতে আমার ইজি জিনিস জানা মানে খাতায় আছে কিংবা বইয়ে আছে, একবার পড়া আছে, তাও ভুল হয়ে গেলো। এবার ওই চ্যাপ্টারটাকে তোমাকে ডিপলি দিতে হবে, কিছু করার নেই। আর ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে খুব একটা কঠিন এখানে ম্যাথ জিআই থাকে না, তাও বলবো না কি এটাকে তোমাকে ছাড়তে হবে, যেহেতু 25 মার্কস আছে ম্যাথ জিআই মিলে, এক নাম্বার ইম্পর্টেন্ট আগে বলেছি তোমাদের। তো ম্যাথ জিআইটা তুমি সিম্পলি প্র্যাকটিস করো, ইজি ম্যাথগুলো প্র্যাকটিস করো, তাহলেই হবে। আর প্রিভিয়াস ইয়ারের যদি করতে পারো আরও ভালো। প্রিভিয়াস ইয়ারের কোনো একটা বুক তুলো, ওই বুক থেকে যেহেতু একবার শেষ করেছো মোটামুটি বুঝতে পারছি, ওইগুলোকে বারে বারে প্র্যাকটিস করো। জিআইগুলোকে একটু দেখো, ম্যাথ জিআই ক্ষেত্রে প্রবলেম না হওয়ারই কথা। আর থাকছে তোমার ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে তোমাকে এখন তো সম্ভব নয়, তুমি একটা জিনিসই করতে পারো, এখানে বেসিক জিনিসগুলো তুমি ক্লিয়ার করে রাখতে পারো যেগুলো করেছো। এখানে সিনোনিম অ্যান্টোনিম থাকবে তোমার। আর গ্রামার পোর্শন এখন ভালোই দিচ্ছে, আগের মতো নয় কি দিচ্ছে না, আগে গ্রামার পোর্শন কম দিত, এখন গ্রামার পোর্শন থেকে কোশ্চেন ভালো আসছে। অ্যাটলিস্ট তোমার পার্টস অফ স্পিচ জানতে হবে, কিছু করার নেই এখানে। আর সিনোনিম অ্যান্টোনিম যতটা পারো করে রাখো। অ্যাটলিস্ট প্রিভিয়াস ইয়ারটাকে অ্যানালাইসিস করে নাও যতটা আছে, 2000 সাল থেকে 2026 পর্যন্ত, যে 25 সালের মতো করলেই এনাফ। কিন্তু ওই শুধুমাত্র তোমার কোশ্চেন করলে হবে না, কোশ্চেনের সাথে সাথে যে অপশান থাকে, অপশানগুলোকে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু ইংলিশে অনেকটাই তোমার ওই কী বলে রিপিটেশন থাকে। বিসিএসের রুলস আছে তোমার, ওই রিপিটেশন ওরা করে, প্রচুর রিপিটেশন করে, জিকে জিএসও রিপিটেশন করে। এই গেল ইংলিশের ব্যাপারটা। এবার আসছি হিস্ট্রিতে। দেখো, হিস্ট্রিতে কিন্তু তোমার 50 মার্কস আছে বলতে গেলে। একটা আছে তোমার প্রাচীন ভারত, যেটা বলতে গেলে মানে ইন্ডিয়ান হিস্ট্রি, আর একটা হচ্ছে আইএনএম, যেটা বলছি আমরা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, বুঝতে পারলে? এটা যেটা আইএনএমটা হচ্ছে তোমার, এটা ওই কি ব্রিটিশ আসার পর থেকে লেটার মুঘল যেটা আছে, এখান থেকে শুরু হয়েছে এবং 1947 গিয়ে শেষ হচ্ছে, বুঝতে পারছো? গভর্নর জেনারেলের পোর্শনগুলো এখানে তোমাকে ভালো করে জানতে হবে, আইএনএমের কথা বলছি। তারপর সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে যেসব কন্ডিশনগুলো হচ্ছে সেগুলো জানতে হবে তোমাকে। আর সংস্কৃত মানে সোশ্যাল যে রিফর্মগুলো হয়েছিল রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর, এগুলোকে জানতে হবে তোমাকে। জাতীয় কংগ্রেসটা পুরোপুরি জানতে হবে, না জানলে হবে না। জাতীয় কংগ্রেস থেকে কোশ্চেন আসেই, প্রত্যেকবারই কোশ্চেন আসে এখানে। তারপর স্বদেশী মুভমেন্ট আছে, তারপরে তোমার বঙ্গভঙ্গ, যেটা স্বদেশী মুভমেন্ট হবে ওখানে, বঙ্গভঙ্গ আন্দোলন আছে। তারপরে বিভিন্ন যে অ্যাক্টগুলো এসেছিলো ব্রিটিশ শাসনের সময়, একেবারে তোমাকে 1773 থেকে 1947 পর্যন্ত পুরোটাই মনে রাখতে হবে এখানে। এটা তোমার পলিটির ক্ষেত্রেও কাজে লাগে, এখানে তোমার হিস্ট্রির ক্ষেত্রে কাজে, আইএনএমের ক্ষেত্রেও কাজে লাগবে। এই টপিকগুলো মেন জিনিসগুলো তোমাকে হাইলাইট করে ভালো করে পড়তে হবে। আর থাকছে তোমার এখানে গান্ধীজিকে তো জানতে হবে পুরোপুরিভাবে। আর সেরকম যদি এখানে দেখতে পাই, তার মধ্যে আছে তোমার অ্যানসিয়েন্টের মধ্যে দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে শুরু করে তোমাকে একেবারে মিড ডে ভ্যালির দিকে যেগুলো আছে, তারপরে মধ্য ভারতে যেগুলো আছে, এসব জিনিসগুলো ভালো করে তোমাকে ক্লিয়ার করতে হবে। আর এটা হলো হিস্ট্রি পার্ট।
এখন দেখো তুমি যেহেতু সিলেবাস শেষ করেছো, এখন ওই সব জিনিসগুলোকে পুরোপুরিভাবে তো আশা করি শেষ করে রেখেছো, ওগুলো করলে তো আর হবে না। এখন তোমাকে প্র্যাকটিস সেট দিতে হবে, আর প্র্যাকটিস সেটটা তোমার আছে মেনলি যে কোনো একটা বই তোলো। আগে একটা ভালো বই বেরোতো, শামীম সরকারের বইটা খুব ভালো ছিল, এখন নাই গো। এমনি এখন যেগুলো বই আছে ওগুলো ট্রাই করো। আর টেক্সট বুক ওরা দিয়ে রেখেছে সেট মোটামুটি 159টা না সান্তান্ন সেট আছে, ওই টোটাল মিলিয়ে সবগুলো ছোটোখাটো চ্যাপ্টার মিলিয়ে খুব বেশি নাই কিন্তু ওদের। আর ওদের কোশ্চেন লেভেলটা কিন্তু বিসিএস লেভেলের হয় না গো, আমি দেখেছি 2-3 বার ওদের কোশ্চেন লেভেল বিসিএস লেভেলের হয় না। কিন্তু তোমার ওই বই কিনে নিতে পারো, বিভিন্ন লীলা টিলার বইগুলো বেরিয়েছে, তোমার বই প্র্যাকটিস করানোই দরকার। লীলার বই বেরিয়েছে দেখলাম, আরও কী কী বই আছে, কিন্তু শামীমের বইটা হলে বেটার হয়, ওই বইটা সবচাইতে ভালো। আর থাকলো জিওগ্রাফিও তোমাকে সেম ওই রকমভাবে কমপ্লিট করতে হবে একবারে। নদ নদীর কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, ওখান থেকে বেশি কোশ্চেনটা পাচ্ছে। আর সেরকম এখান থেকে আর কিছু নাই তো। এই কয়েকটা জিনিসকে তোমাকে কিন্তু প্র্যাকটিস সেট দিতে হবে প্রতিদিন, এই প্র্যাকটিস সেটটাকে অ্যানালাইসিস করতে হবে এবং বারে বারে ইজি জিনিস যেন না ছুটে। পরীক্ষায় তুমি যদি ইজি জিনিসটি ভালো করে আসতে পারো তাহলে কিন্তু তোমার ওখানে কভার আপ হয়ে যাবে ম্যাক্সিমামটাই। এভাবে এগিয়ে যাও। মেনলি যেটা আমি বলবো বারে বারে যেটা করবা সেটাকে 5-7 বার করে রিভিশন দাও, বারে বারে দেখো, আই কন্ট্যাক্ট করো, আর ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, চোখ বন্ধ করে ভাবো, পরীক্ষায় গিয়ে যেন ভুল না হয় ইজি জিনিসটা। আর প্রিভিয়াস সেটা গুলে খাও একবারে। এই যে 25 ইয়ার্স বললাম, যে লাস্ট 25 ইয়ার্স যতগুলো কোশ্চেন এসছে দেখবো, অনেক কোশ্চেন হবে, যেন কোনো কোশ্চেনই না ছোটে, পুরো একবার কোশ্চেনকে গিলে খেয়ে নিতে হবে, বুঝতে পেরেছো? আর এখান থেকে সেরকম প্ল্যানিং আর কি, এগুলো তোমাকে বারবার রিভিশন। আর কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাপারটা আসি, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে কিন্তু 1 বছরে করতে হবে, কিছু করার নেই। এদের ঠিক নাই গো, কোনোবার তোমার 5-6 মাসের মধ্যে কী বলে 6 মাসের দিয়ে দেয়, কোনো সময় 1.5 বছর 2 বছর পুরোনো দিয়ে দেয়। কিন্তু এখন যেহেতু মানে তোমার আপডেট হয়েছে অনলাইনের যুগে, এখন তোমার ওই ম্যাক্সিমাম রিসেন্টগুলোই দিছে। অ্যাটলিস্ট তুমি যদি জুলাই মাস থেকে করতে পারো, লাস্ট জুলাই মাস কিংবা জুন মাস থেকে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার দেখো, শুধু করলে তো হবে না, ওইটাকে বারে বারে রিভিশন দিতে হবে। তোমার যদি আগে থেকে করা না থাকে তুমি এখন করতে পারবে না, এখন সম্ভব না। আর যদি আগে থেকে করা না থাকে তাহলে লাস্ট তুমি 6 মাসে করে নাও বেটার। আর যদি আগে থেকে করা থাকে তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ওগুলোকে রিভিশন দাও বারে বারে, অতি হয়ে যাবে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের কথা কেউ বলতে পারবে না, কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর জিনিস আছে, লিমিটলেস যেটা বলতে গেলে। এখানে তোমার প্রত্যেকটা মাসে তুমি যদি পড়তে বসো দেখবে কোনো না কোনো টাইমে নতুন কোশ্চেন চলে এসছে, বুঝতে পারলে? তো সেই হিসাবে তোমাকে ডিল করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে মডারেটভাবে রাখতে হবে। আর বিসিএসের ক্ষেত্রে যেটা করে ওরা, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ইম্পর্টেন্ট থাকে ওইগুলো তুলে দেয়, লাস্ট 2 বছরে যেটা করেছে ওরা, খুব একটা করে না মানে ডিপ থেকে যে খুবই একবারে দিল আনকমন জিনিস দিল সেটা না। বিসিএস কি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামে এটা ওরা ফলো করে। এভাবে এগিয়ে যাও। আর মেনলি যেটা রাখতে হবে তোমাকে, হয়তো দুপুরবেলা টেস্ট দিলে সকালবেলা রিভিশন করো, যে কোনো একটা সাবজেক্ট তুলো, দিনে 2টো করে সাবজেক্ট রাখো। একটা হিস্ট্রি, একটা রাখলে কি বলছে পলিটি রাখলে, হিস্ট্রিটা হয়তো সকালবেলাতে পড়ে নিলে 4-5 ঘন্টা, দুপুরে টেস্ট দিলে একটা, ওই টেস্টটাকে অ্যানালাইসিস করলে 5-6 ঘন্টা লাগলো, ধরো 1-1.5 ঘন্টা মধ্যে টেস্ট দিয়ে দিলে 2 ঘন্টা অ্যানালাইসিস করলে ওইটাকে নিয়ে। তারপরে নেক্সটটা আবার হয়তো বিকালবেলাতে অন্য কোনো সাবজেক্ট ধরলে, মানে প্ল্যানিংটা তোমাকে নিজের মতন করতে হবে, এখানে কেউ কিছু বলতে পারবে না কীভাবে করবা তুমি। কিন্তু ওই যেন কোনো টপিক পুরোপুরিভাবে বাদ নাই সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। বিসিএস হলো মানে তোমার এরকম লেভেলেরই, বিসিএসের কোশ্চেন খুব একটা টাফ হয় না, মোটামুটি মডারেট হয়, ইজি টু মডারেটই থাকে। কিন্তু তোমার ওই কী বলে অ্যাকুরেসি মেনটেন করতে হবে, এদের মানে অপশন থাকে একটু টিপিক্যাল টাইপের থাকে, সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। আর যেটা বললাম, বারে বারে রিভিশন দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, মেমোরাইজ করতে হবে। সেই 2024-এ পরীক্ষা হয়েছে, দেখো 2 বছর 2.5 বছর থেকে পরীক্ষা হয়নি এক্ষেত্রে সবারই প্রবলেম হবে, যে বলুক না কেন, একটা লিমিট থাকে সব কিছুরই। তো পড়াশোনার মধ্যে অনেকে ডিটাচ হয়ে যায়, অনেকে আবার কেন্দ্রের পরীক্ষার দিকে শিফট করেছে, তাদের ক্ষেত্রে পড়াশোনাটা ঠিকই আছে, ধরো সিলেবাস তো একই মোটামুটি, কিন্তু এই যে ডিমান্ডটা আলাদা, যে পরীক্ষার ডিমান্ড আলাদা, এখানে জিকেটা প্রচুর পরিমাণে লাগে তোমার, আর অন্য পরীক্ষাতে ম্যাথ জিআইএসটা বেশি লাগে, কিন্তু এখানে সুবিধা বেশি, তোমার মেন্সের জন্য প্রিপেয়ারটা হয়ে যাওয়া যায় এখান থেকেই। তো সেইভাবে প্রিপেয়ার হও। আর এইটুকুনি বলার, আর কিছু সেরকম নাই। বিসিএস মানে তোমাকে হচ্ছে ডিপ জিকে জিএসের উপর নলেজ রাখতে হবে, ইতিহাস বলো, ভূগোল বলো, পলিটি আছে, এসব জিনিসগুলো পড়তে থাকতে হবে, এটা হচ্ছে বেটার ওয়ে। মেনলি হচ্ছে তোমার অ্যানালাইসিস করা, এখন টেস্ট দেওয়া, অ্যানালাইসিস করা, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে বারে বারে রিভিশন করা। কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো করবে এখানে তোমার অ্যাডভান্টেজ পেয়ে যাবে, সব ছেলে তার কারেন্ট অ্যাফেয়ার্স তোমার ডিল করতে পারে না, তো তুমি যদি করতে পারো তাহলে বেটার এখান থেকে, এইটুকুনি বলা। আর মক টেস্ট লাগাও, মক টেস্ট প্রচুর লাগাও, প্রত্যেক দিন একটা, যদি সেরকম হয়ে যায় কি না পড়া আছে আগের থেকে হয়ে গেছে, মক টেস্ট 2-3টে যত পারবে লাগিয়ে থাকো। এখন মক টেস্ট, শুধু মক টেস্ট ছাড়া কিছু নেই, আর 45 দিন। এবং অ্যানালাইসিস, যে জিনিসগুলো কঠিন লাগছে ওই চ্যাপ্টারটাকে একবার দেখে নাও, আবার মক টেস্ট করো, কারেন্ট অ্যাফেয়ার্স করো, দেখবে ইজি লাগবে পরীক্ষা, কোনো পরীক্ষা কঠিন না, বুঝতে পেরেছো? সেভাবে পড়তে থাকো। বাই বাই, আবার কালকে হয়তো অন্য কোনো এক্সাম নিয়ে ডিসকাস করবো।
বাই।